আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে স্বাগতম। আপনারা যারা বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনারা জানেন যে এই অ্যাপ্লিকেশনের সবগুলো পার্টের মধ্যে একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ভাইভা, যেটাকে আমরা ইন্টারভিউ ভাইভা বলে থাকি। সাধারণত দুই ধরনের ইন্টারভিউ ভাইভা হয়ে থাকে, একটি ইউনিভার্সিটি অ্যাডমিশন ভাইভা, একটি স্কলারশিপ ভাইভা। আজকে আমরা এই ভিডিওটিতে কথা বলবো ইউনিভার্সিটি অ্যাডমিশন ভাইভা নিয়ে। এই ইউনিভার্সিটি অ্যাডমিশন ভাইভা বিভিন্ন দেশ, বিভিন্ন ইউনিভার্সিটি অনুযায়ী ভিন্নতা হয়ে থাকে। এই বিভিন্ন ভাইভার জন্য আমরা সাধারণত ভাইভা দেওয়ার আগে অনেক ধরনের ইউটিউব সার্চ করে থাকি, অনেক ধরনের কন্টেন্ট সার্চ করে থাকি, যেগুলো আমাদের ভাইভার জন্য হেল্পফুল হতে পারে। আজকে এই ভিডিওটিতে আমি একটি জাপানের ইন্টারভিউ ভাইভার আপনাদেরকে বর্ণনা দিব এবং কিভাবে আপনারা এই ভাইভার জন্য প্রস্তুতি নেবেন এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলোতে আপনারা সাকসেসফুলি এই ভাইভাটি ফেস করে আসতে পারবেন। আজকে আমরা কথা বলবো জাপানের বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্সের ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে। আমি গত 2021-এর জুলাই সেশনে জাপানে মাস্টার্সের জন্য আবেদন করি। বিভিন্ন ইউনিভার্সিটির মতোই জাপানে হচ্ছে বছরে দুটো সময় আপনি আবেদন করতে পারবেন। একটি হচ্ছে স্প্রিং সেশন, যেটা শুরু হয় হচ্ছে এপ্রিল থেকে ক্লাস শুরু হয়, আর আরেকটি হচ্ছে ফল সেশন, যেটা হচ্ছে অক্টোবরের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়। যদি আপনি স্প্রিং সেশন ধরতে চান তাহলে আপনাকে এর আগের বছরের জুলাই থেকে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। আমি 2022-এর স্প্রিং সেশন থেকে ক্লাস শুরু করি, যে কারণে আমার প্রিপারেশনটি স্টার্ট হয় 2021-এর জুলাই থেকে। এখন আসেন এই প্রিপারেশনে আপনাদের কি কি জিনিস লাগবে। আপনি যখনই জাপানের একটা ইউনিভার্সিটি চুজ করে সেখানে অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার হবেন, আপনার বেশ কিছু জিনিস প্রিপারেশনের আগে রেডি করে রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, প্রথম হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, রেকমেন্ডেশন লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সকল ধরনের সার্টিফিকেটস, আইএলটিএস রেজাল্ট, একটি রিসার্চ প্রপোজাল যেটি অপশনাল, কোনো কোনো ইউনিভার্সিটি চাইতে পারে, কোনো কোনো ইউনিভার্সিটি নাও চাইতে পারে, এবং সর্বশেষ হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। আজকে আমরা এই ভিডিওটিতে কথা বলবো শুধুমাত্র ইন্টারভিউ প্রিপারেশনটুকু নিয়ে। যে কোনো ইন্টারভিউ প্রিপারেশনের প্রথমে আমরা কিছু জিনিস নিয়ে রেডি হব। কি কি জিনিস আপনি মেনটেন করবেন? এক নম্বর হচ্ছে, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন, সেটির ওয়েবসাইটটি খুব ভালো মতো পড়ুন। সেটি ইউনিভার্সিটি এবং ওই ডিপার্টমেন্টে কি কি কাজ হয়, কি কি ধরনের রিসার্চ ওখানে হচ্ছে, সেটার একটি লিস্ট করুন এবং সেটি আপনার প্রোফাইলের সাথে কিভাবে ম্যাচ করবেন সেটি নিজে নিজে এই প্রশ্নটির উত্তর তৈরি করুন। 2 নম্বর প্রয়োজনীয় জিনিস হচ্ছে, আপনি যখন ইন্টারভিউ বোর্ডে বসবেন, আপনি প্রপারলি একটি ফর্মাল ড্রেস আপ গেট আপে যাবেন। কখনোই কোনো ইনফর্মাল ড্রেস আপ বা গেট আপে কোনো ধরনের ইন্টারভিউ প্রিপারেশন নেবেন না। ইভেন আপনি যদি জুমেও ভাইভা দেন, সেই ভাইভার জন্য আপনি দয়া করে ফর্মাল প্রিপারেশন নেবেন, ফর্মাল ড্রেস আপ করবেন। 3 নম্বর হচ্ছে, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো পৃথিবীর সব ইউনিভার্সিটি ভাইভাতে খুব কমনলি ধরা হয়। এই প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে মনে করুন, নিজে নিজে তৈরি করুন এবং আয়নার সামনে বারবার প্র্যাকটিস করুন। 4 নম্বর হচ্ছে, কোনো ধরনের স্ট্রেস নেবেন না, কারণ পৃথিবীর কোনো ইন্টারভিউ বোর্ডে, কোনো ভাইভাতে কোনো ধরনের পড়ালেখা বা কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন আসে না। এগুলো খুবই কমন ডে টু ডে লাইফের প্রশ্ন। এখানে এমন কোনো প্রশ্ন নেই যেটা আপনি জানেন না। এখানে শুধুমাত্র প্রিপারেশনের অভাবে হচ্ছে আমাদের এই ইন্টারভিউ গুলো খারাপ হয়। সো আজকে আমরা আলোচনা করব যে কি কি প্রশ্ন আমাদেরকে করতে পারে। আমি যখন ইন্টারভিউ জন্য কাগজপত্র জমা দিই, সেটি ছিল 2021-এর জুলাই মাস। জুলাই মাসে এই সময়টিকে বলা হয় প্রি স্ক্রিনিং পিরিয়ড। প্রি স্ক্রিনিং পিরিয়ডে সাধারণত জাপানিজ ইউনিভার্সিটিগুলো হচ্ছে কাগজপত্র জমা নেয়, আপনার সমস্ত আইএলটিএস স্কোর, সার্টিফিকেট সবকিছু জমা নেয়। এর উপর ভিত্তি করে একটি শর্ট লিস্টিং করা হয়। এই শর্ট লিস্টিং এর মেইলটি শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদেরকে প্রোভাইড করা হয় অগাস্ট মাসে, এবং আমার ভাইভা ছিল সেপ্টেম্বরের মাস শেষের দিকে, সেপ্টেম্বরের লাস্ট উইকে। সো আপনি এখানে প্রায় 1 মাসের মতো সময় পাবেন মেইল পাওয়ার পর থেকে ভাইভা পর্যন্ত প্রিপেয়ার হওয়ার জন্য, এবং যে কোনো জাপানিজ ইউনিভার্সিটির ইন্টারভিউর জন্য এই প্রিপারেশন পিরিয়ডটুকু যথেষ্ট। কোশ্চেন ছিল যে আমি ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমি কে এবং আমি এই মুহূর্তে কি করছি সেটা যেন ওনাদেরকে বলি। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে কি কি করছেন, এই মুহূর্তে কোথায় পোস্টেড আছেন, কোন ইউনিভার্সিটিতে বা কোন ইনস্টিটিউশনে চাকরি করছেন, কোন রিসার্চ প্রজেক্টের সাথে জড়িত আছেন কিনা, এইসব সহজ ভাষায় নিজের একটা ইন্ট্রোডাকশন আপনি আগে থেকে রেডি করে রাখবেন। এটা খুব বেশি লম্বা হবে না, এটা বড় জোর 2 থেকে 3 মিনিটের একটা ইন্ট্রোডাকশন হবে, এবং এটা আপনি বারবার আয়নার সামনে প্র্যাকটিস করবেন যেন খুব ফ্লুয়েন্টলি আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন।
এই প্রশ্নটার পরে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কেন আপনি এই ইউনিভার্সিটি চুজ করছেন। এই প্রশ্নটিও খুব কমন এবং একটা ইউনিভার্সাল কোশ্চেন। সমস্ত ইউনিভার্সিটি অ্যাডমিশন ইন্টারভিউতে এই প্রশ্নটি সাধারণত করা হয়ে থাকে যে এই ইউনিভার্সিটি আপনি কেন চুজ করছেন। সেক্ষেত্রে এই প্রশ্নটির উত্তরও আপনি আগে থেকে চাইলেই তৈরি করে রাখতে পারবেন। সাধারণত আমরা কেন ইউনিভার্সিটি চুজ করি, কারণ হচ্ছে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং খুবই ভালো। এই ইউনিভার্সিটিতে একটা ডাইভার্স কালচারাল এনভায়রনমেন্ট আছে। দ্যাট মিনস এই ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে ছেলেমেয়েরা পড়তে আসে, যে কারণে আমরা একটা ডাইভার্স কমিউনিটির মধ্যে থাকতে পারি এবং অনেকের মাধ্যমে অনেক দেশের মানুষের সাথে মেশার মাধ্যমে আমরা অনেক দেশের কালচার সম্বন্ধে জানতে পারি এবং আমাদের একটা নেটওয়ার্কিং বা একটা রিসার্চ কমিউনিটি তৈরি করতে পারি নিজেরাই, স্টুডেন্টরা মিলে। এবং একই সাথে হচ্ছে সেই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি কিরকম ভালো, সেই ইউনিভার্সিটির সেই ডিপার্টমেন্টে যে কাজটি হয় এই কাজটি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করছে, এই সবের উত্তরের মাধ্যমে আপনি ওনাদেরকে কনভিন্স করবেন যে এই কারণে আপনি এই ইউনিভার্সিটিটি চুজ করেছেন। এরপরে আসবে যে আপনি এই ইউনিভার্সিটির এই কোর্সটাই কেন চুজ করছেন। এই প্রশ্নের উত্তরে আপনি সাধারণত একই ধরনের উত্তর দিবেন যে আপনি অনেকগুলো ইউনিভার্সিটি সার্চ করেছেন, আপনার কাছে মনে হচ্ছে এই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টটাই আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করতে পারে এবং এখানে আপনার অনেক কিছু শেখার আছে, আপনি এখানে ফ্লোরিশ করতে পারবেন। এখান থেকে আপনি যেগুলো শিখে যাবেন সেগুলো আপনি আপনার পরবর্তী ক্যারিয়ারে খুবই ইফেক্টিভ হবে এবং সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এই কারণে আপনি এই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টটি চুজ করেছেন। আমার তৃতীয় প্রশ্ন ছিল মাস্টার্সের পরে আমার প্ল্যান কি। সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব প্ল্যানটি বলবেন এবং এই প্রশ্ন উত্তরটিও আপনি পূর্বে তৈরি করে রাখতে পারেন। মাস্টার্সের পরে আপনার প্ল্যান থাকতে পারে যে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন বা পরবর্তীতে আরো পড়াশোনা করবেন, অথবা আপনি আপনার কর্মক্ষেত্রে চলে গিয়ে আপনার মাস্টার্সের যে পড়াটা আছে বা মাস্টার্সের যে আপনার যে রিসার্চটুকু আছে সেই রিসার্চের মাধ্যমে যে জ্ঞানটুকু আপনি পেয়েছেন এই নলেজটুকু আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এটা যে অপশনটি আপনার ক্যারিয়ারের জন্য সুইটেবল আপনি সেই অপশনটি তাদেরকে বলবেন। এরপরে আসেন মাস্টার্স ইন্টারভিউর আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চান বা আপনার ফিউচার প্ল্যান কি। সেক্ষেত্রে আপনি খুব রিয়েলিস্টিক একটা প্ল্যান বলার চেষ্টা করবেন, কখনো খুব অবাস্তব বা কোনো এরকম কিছু বলবেন না যেটা খুবই হাস্যকর শোনা যায়। এমন কিছু বলবেন যেটা আপনার ক্যারিয়ারের সাথে, আপনার দেশের সাথে, আপনার রিসার্চ ট্র্যাকের সাথে সামঞ্জস্যপূর্ণ। এরকম কিছু বলবেন যে আমি এই বিষয়ের উপর পরবর্তীতে গবেষণা করতে চাই, আমি এই এই অমুক ইনস্টিটিউটে কাজ করতে চাই, বা আমি অমুক দেশে অমুক রিসার্চ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে জয়েন করতে চাই। এই ধরনের একটা ফিউচার প্ল্যান বলবেন যে আগামী 5 বছর পরে এই মাস্টার্সের নলেজটা দিয়ে আপনি নিজেকে কোথায় দেখতে চান। এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ হচ্ছে ইন্টারভিউ সবসময় হয় হচ্ছে আপনার কুইক রেসপন্স, আপনার ফ্লুয়েন্সি অফ ইংলিশ, আপনার থিঙ্কিং প্যাটার্ন, এগুলোর উপরে। পৃথিবীতে কোনো জায়গায় ইন্টারভিউতে পড়াশোনার উপর বা বেসিস অফ নলেজের উপর বেস করে শুধুমাত্র চুজ করা হয় না, চুজ করা হয় আপনার থিঙ্কিং প্রসেসের উপর দিয়ে। দেখা হয় যে আপনি নিজেকে নিয়ে কতটা থিঙ্কিং করেন এবং নিজের ক্যারিয়ার নিয়ে আপনার থট প্রসেসটা কি এবং আপনার ডেপথ অফ থট কতটুকু। আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে না, আপনার ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আপনি আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার দেশ নিয়ে, আপনার সাবজেক্ট নিয়ে আপনি অনেক ডিপলি চিন্তা করেন এবং আপনার খুব ভালো কিছু করার প্ল্যান আছে, তাহলে ইউজুয়ালি ইন্টারভিউগুলো আপনি খুবই সাকসেসফুলি শেষ করতে পারবেন। এই ধরনের প্ল্যান্ড ইন্টারভিউগুলো সাধারণত খুবই মানে বিভিন্ন জায়গায় হচ্ছে খুবই উৎসাহিত করা হয় এই ধরনের প্ল্যান্ড ইন্টারভিউ দেওয়ার জন্য। এরপরে আমার নেক্সট কোশ্চেন ছিল যে আমার সিভি থেকে, তাদের কাছে আমার সিভিটা ছিল, তো আমার নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে যে সিভির একটা রিসার্চ প্রজেক্টে আপনি কি কি কাজ করেছেন। তাহলে আমি তাদেরকে ব্যাখ্যা করেছি যে এই রিসার্চ প্রজেক্টে আমি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলাম, আমি একদম শুরু থেকে রিসার্চ প্রপোজাল তৈরি করার থেকে শুরু করে এভাবে করে পুরো প্রজেক্টটি হচ্ছে আমি লিড করি এবং পরবর্তীতে হচ্ছে আমার ম্যানুস্ক্রিপ্টটি সাবমিট করি এবং পরবর্তীতে আমরা ম্যানুস্ক্রিপ্টটি হচ্ছে আমাদের ম্যানুস্ক্রিপ্টটি অ্যাকসেপ্ট হয় এবং আমরা পরবর্তীতে এটি পাবলিশ করি। তাহলে দেখছেন যে আপনি সিভিতে যা লিখছেন সেটাও কিন্তু এখানে সমান পরিমাণ জরুরি। আপনি সিভিতে কি লিখেছেন সেটার প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আপনার ইনডেপথ নলেজ থাকতে হবে।
আপনি সিভিতে একটা রিসার্চ প্রজেক্টে অংশগ্রহণ করেছেন, একটা ছোট্ট কোর্স করেছেন, একটা ছোট্ট ক্লাস করেছেন, সেক্ষেত্রে ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে এখানে আপনি কি শিখলেন, এখানে আপনি কোন কাজটা করেছেন। এই এই জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হচ্ছে যে কখনো সিভিতে এমন কিছু লিখবেন না যেটা আপনি করেননি বা যেটা সম্বন্ধে আপনার কোনো নলেজ নেই। ঠিক আছে, কারণ সিভিতে আপনি কি করেছেন এইটা ওনারা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আমার লাস্ট কোশ্চেন ছিল হচ্ছে রিসার্চ প্রপোজাল নিয়ে। আমি তাদেরকে একটি রিসার্চ প্রপোজাল সাবমিট করি আমার মাস্টার্সের জন্য, এবং ওনারা আমাকে রিসার্চ প্রপোজালটা নিয়ে বিভিন্ন কোশ্চেন করেন যে আমি কেন এই জিনিসটা নিয়ে রিসার্চ করতে চাই, আমার টপিকটা নিয়ে আমি কেন রিসার্চ করতে চাই। আমি ওনাদেরকে বলি যে আমি এই টপিকটাতে রিসার্চ করতে চাই কারণ আমি এই টপিকটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড। আমি নন কমিউনিকেবল ডিজিজের এপিডেমিওলজি নিয়ে কাজ করতে পছন্দ করি। বাংলাদেশ খুবই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখনো হেলথ সিস্টেমে অনেক পিছিয়ে পড়া একটা দেশ, এবং আমার কাছে মনে হয় আমার এই রিসার্চের নলেজ দিয়ে বাংলাদেশের নন কমিউনিকেবল ডিজিজ সেকশন অনেক দূর এগিয়ে যাবে। এই জন্য আমি এই টপিকটি চুজ করি। এবং পরবর্তীতে ওনারা আমাকে জিজ্ঞেস করেন যে এই কাজটি আমি কিভাবে করতে চাই, এবং আমি ওনাদেরকে একটি ডিটেইলড মেথোডোলজি বলি যে এই রিসার্চ প্রপোজালের এই রিসার্চটি আমার এভাবে কন্ডাক্ট করার প্ল্যান আছে যদি আমি ফান্ডিং এনশিওর করতে পারি। এই পরবর্তীতে ওনারা আমাকে এই রিসার্চ প্রপোজাল নিয়ে ছোট ছোট কোশ্চেন করেন যে এটা থেকে কি কি লিমিটেশন থাকতে পারে, এটাতে ফান্ডিং না পেলে আমি কি করতে পারি, বা এই রিসার্চ প্রপোজালটা আমার পাবলিশ করার প্ল্যান আছে কিনা। এই ধরনের ছোট ছোট প্রশ্ন আপনার রিসার্চ প্রপোজাল থেকে হবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনি ইন্টারভিউ দেওয়ার আগে আপনার রিসার্চ প্রপোজালটি খুবই ভালো করে পড়বেন, বুঝবেন, এবং এমনভাবে ইন্টারভিউতে প্রেজেন্ট করবেন যে আপনি এই ধরনের রিসার্চ প্রপোজালে কাজ করে অভ্যস্ত। কখনো যেন এরকম না হয় আপনি নিজে একটি রিসার্চ প্রপোজাল সাবমিট করেছেন, বাট আপনাকে যখন সেটা থেকে কোশ্চেন করা হচ্ছে আপনি সেই রিসার্চ প্রপোজালের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। এই ধরনের এক্সপিরিয়েন্স সিভিতে ইন্টারভিউতে খুবই নেগেটিভলি ধরা হয়। সুতরাং এই ধরনের এক্সপিরিয়েন্স যেন কখনোই কারো না হয়। আপনার রিসার্চ প্রপোজাল আপনি নিজে লিখেছেন, সো আপনার রিসার্চ প্রপোজাল সম্বন্ধে আপনার ডিটেইল নলেজ থাকতে হবে। ইউজুয়ালি আমি যে 5-6টা কোশ্চেন বললাম, এই 5-6টা কোশ্চেন একটা ইউনিভার্সাল ইন্টারভিউ প্রিপারেশন হিসেবে নিতে পারেন। যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা প্রিপারেশন নেন না কেন, এই কয়টা কোশ্চেন আপনাদেরকে অবশ্যই করা হবে। এর সাথে অনেক সময় কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন করা হয়, যেমন আপনি ফান্ডিং কোথা থেকে নিতে চাচ্ছেন, আপনার স্কলারশিপ প্ল্যান কি, স্কলারশিপ প্ল্যান পেলে আপনি কিভাবে এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ফ্র্যাঙ্কলি বলতে পারেন যে আমার স্কলারশিপ প্ল্যান এই, ফান্ডিং পেলে আমি এভাবে করে আমার কোর্সটি করব, আমি এভাবে করে ওই দেশে যেতে চাই, ওই ইউনিভার্সিটিতে থাকতে চাই, এবং আমি সশরীরে প্রত্যেকটি লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্ট থাকতে চাই। এবং আশা করছি এই প্রিপারেশনগুলো যদি আপনি নিয়ে থাকেন এবং এই কোশ্চেনগুলো যদি আপনি একটু আগে রেডি করে নিজে নিজে একটু প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনার ইন্টারভিউটি অবশ্যই ভালো হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন এই কোশ্চেন অ্যান্সারগুলো রেডি করবেন অবশ্যই এমন কাউকে দেখিয়ে নেবেন যিনি আগেই এ ধরনের ইন্টারভিউ ফেস করেছেন। তার কাছে এই ইন্টারভিউগুলোর অ্যান্সারগুলো আপনি চাইলে রিভিউ করে নিতে পারেন। সেক্ষেত্রে উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে হয়তো আপনার অ্যান্সারের সাথে আরো মূল্যবান কিছু যোগ করতে পারে। আশা করছি এভাবে করে প্রিপারেশন নিলে আপনাদের ইন্টারভিউ কখনোই মিস হবে না। এইমাত্র যে ভিডিওটি আপনারা দেখে আসছেন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো কমেন্ট বা প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখুন। আমাদের এই পেজটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। এতে আমরাও উৎসাহ পাবো পরবর্তীতে ভালো কিছু নিয়ে কাজ করার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, গবেষণাকে ছড়িয়ে দিন সবার মাঝে। ধন্যবাদ।